হ্যালো ক্লাস 10 স্টুডেন্টরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা ক্লাস 10 এর বংশগতি এই চ্যাপ্টারের লেকচার 8 করব। বুঝতে পারলে? তো এই চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে দুটো পার্ট ছিল। একটা প্রথম পার্ট ছিল যে বংশগতি, এবং সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে কি জিনগত রোগ। বংশগতি পার্টে আমরা কি করেছিলাম, মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট গুলো যদি করেছিলেন মটর গাছের উপর, যেমন তার এক সংকর জনন, দ্বিসংকর জনন, এগুলো আমরা ভালোভাবে কিন্তু কমপ্লিট করেছি এবং প্রত্যেকটা এক্সপেরিমেন্ট কিন্তু আমরা খুব সুন্দরভাবে করেছি, তাই তো? তো অবশ্যই যদি কারো প্রবলেম থাকে তো জানাবে। আজকে থেকে আমাদের এই চ্যাপ্টারের আরেকটা যে পার্ট অর্থাৎ জিনগত রোগ, এইটা কিন্তু স্টার্ট হচ্ছে। বুঝতে পারলে? তো প্রথমে আজকে আমরা দেখবো যে জিনগত যে রোগগুলো হয় মানুষের ক্ষেত্রে, আমরা পড়বো এই চ্যাপ্টারে। তো এই যে জিনগত রোগ, এগুলো কেমন করে তৈরি হয় একটা মানুষের দেহে, পিতামাতার দেহ থেকে সন্তানের মধ্যে এই রোগগুলো কি করে স্থানান্তরিত হচ্ছে, সেই সম্বন্ধে আমরা আজকে কিন্তু স্টার্ট করব। ঠিক আছে? তো চলো আজকে লেকচার শুরু করছি। তো প্রথমত আমরা দেখবো যে এই জিনগত রোগের কারণ কি। জিনগত রোগ মেইনলি দুই ভাবে হতে পারে। কি? প্রথমত, যদি জিনের মিউটেশন যদি হয়, যদি জিনের মিউটেশন ঘটে তাহলে জিনগত রোগ কিন্তু পিতামাতার দেহ থেকে সন্তানের মধ্যে ছড়িয়ে যেতে পারে। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই যে মিউটেশন, এই মিউটেশন মানে কি? তো এই চ্যাপ্টারের প্রথমে আমরা কিন্তু এই সম্বন্ধে আলোচনা করেছিলাম মিউটেশন কি। মিউটেশন যদি সিম্পল ভাবে আমরা বলি, তো ডিএনএর মধ্যে যে জিন থাকে সেই জিনের একটা হঠাৎ যে পরিবর্তন, সেই পরিবর্তনকে বলা হয় মিউটেশন। এবং সেটা কেন হয়? যদি কোনো ক্রোমোজোমের যদি হেরফের হয়, তো ক্রোমোজোমের হেরফের হলে ডিএনএ এর উপর এর প্রভাব পড়বে, এবং ডিএনএ এর উপর প্রভাব পড়ার ফলে সেটা জিনের উপরেও কিন্তু এফেক্ট করবে, এবং এর ফলে কিন্তু জিনের পরিবর্তন হবে, এবং জিনের যে পরিবর্তন, সেই জিনের পরিবর্তনকে বলা হয় মিউটেশন। দ্বিতীয় কারণ কি? মানুষের ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন। এই দুই কারণে কিন্তু কি হতে পারে, জিনগত যে রোগ সেগুলো কিন্তু হতে পারে। বুঝতে পারলে? এবার এই চ্যাপ্টারে মানে তোমাদের ক্লাস 10 এ তোমরা অনলি জিনের মিউটেশনের ফলে কি কি রোগ হয় আমাদের মানুষের দেহে, জিনের মিউটেশনের ফলে কি কি জিনগত রোগগুলো হয় সেই সম্বন্ধে আমরা পড়বো। এবং তোমরা যখন একটু হায়ার লেভেলে যখন পড়বে ক্লাস 12 এ, কিন্তু এই চ্যাপ্টারটা আবার রিপিট হয়েছে জেনেটিক্স বলে। তো ওখানে গিয়ে তোমরা কিন্তু এই যে ব্যাপারটা অর্থাৎ মানুষের ক্রোমোজোম সংখ্যার পরিবর্তনের ফলে কি কি রোগ বা কি কি জিনগত রোগগুলো হয় সেই সম্বন্ধে কিন্তু জানতে পারবে। বুঝতে পারলে? তো এখন আপাতত এই যে জিনের মিউটেশন, সেই জিনের মিউটেশনের সম্বন্ধে আমরা কিন্তু ক্লাস 10 এ জানবো। ঠিক আছে? এবার দেখো এই যে মিউটেশনটা হচ্ছে, সেই মিউটেশনটা হওয়ার কারণ কি? নিউক্লিওটাইডের নাম আমরা প্রত্যেকে শুনেছি। নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত হয়? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট গ্রুপ, এই তিনটাকে একসঙ্গে বলা হয় নিউক্লিওটাইড। এবং সেখান থেকে যদি আমরা ফসফেট গ্রুপটাকে হটিয়ে দিই, অর্থাৎ পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস, এই দুটোকে একসঙ্গে বলা হয় নিউক্লিওসাইড। এবং তিনটে একসঙ্গে নিয়ে হচ্ছে টাইড, অর্থাৎ ফসফেট গ্রুপ যদি আমরা ঢুকাই নিউক্লিওসাইডের মধ্যে তাহলে সেটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। ক্লিয়ার? তো প্রবলেম সলভ নিউক্লিওটাইডের। এবার কোনোভাবে যদি নিউক্লিওটাইডের পরিবর্তন ঘটে, অর্থাৎ ডিএনএ এর মধ্যে নিউক্লিওটাইড থাকে, তো যদি এক্সট্রা কোনো নিউক্লিওটাইড ঢুকে যায় একটা ক্রোমোজোমের মধ্যে, বা ডিএনএ এর মধ্যে যদি এক্সট্রা কোনো নিউক্লিওটাইড তৈরি হয়ে যায় যতটুকু দরকার তার থেকে, তাহলে কিন্তু জিনের মিউটেশন হতে পারে। বা যদি নিউক্লিওটাইডের ঘাটতি হয়ে যায় অর্থাৎ বিযুক্তি হয়ে যায়, সেখান থেকে যদি নিউক্লিওটাইড চলে যায় তাহলে এক্সট্রা মানে অতিরিক্ত হলেও জিনের মিউটেশন হবে। বা যদি
নিউক্লিওটাইডের ঘাটতি হয়, অর্থাৎ নিউক্লিওটাইড যদি সেখান থেকে চলে যায় অর্থাৎ বিযুক্তি হয়, তাহলেও কিন্তু জিনের মিউটেশন কিন্তু হতে পারে। তাহলে কি কি বললাম আমরা? নিউক্লিওটাইডের সংযুক্তি, নিউক্লিওটাইডের সংযুক্তি বা বিযুক্তি দুটোর ফলে কিন্তু কি হতে পারে? মিউটেশন হতে পারে। এবং এই ধরনের মিউটেশনকে বলা হয় পয়েন্ট মিউটেশন। কি বললাম? পয়েন্ট মিউটেশন, বোঝা গেল? বা একে বলা হয় ফ্রেম শিফট মিউটেশন। বুঝতে পারলে? তাহলে দেখছি কি, যে ডিএনএ এর মধ্যে যদি অতিরিক্ত নিউক্লিওটাইড যদি হয়ে যায়, অর্থাৎ এক্সট্রা যদি নিউক্লিওটাইড এর সংযুক্তি ঘটে, তাহলেও কিন্তু জিনের মিউটেশন হতে পারে। এবং জিনের মিউটেশন হলে, জিনের মিউটেশন যদি হয়, তাহলে কি হবে? আমাদের বিভিন্ন যে জিনগত রোগগুলো আছে সেগুলো হবে। বা যদি নিউক্লিওটাইডের ঘাটতি হয়, যদি নিউক্লিওটাইডের বিযুক্তি হয়, অর্থাৎ নিউক্লিওটাইড যদি স্বাভাবিকের থেকে যদি কমে যায়, বাদ চলে যায়, তাহলেও কিন্তু মিউটেশন হবে। এবং মিউটেশন হওয়ার ফলে কিন্তু কি হবে? বিভিন্ন যে জিনগত রোগ সেগুলো কিন্তু হয়। তাহলে আমরা দেখলাম কি, যে কারণ দেখলাম। এবং এই যে নিউক্লিওটাইডের সংযুক্তি এবং বিযুক্তির ফলে জিনের যে মিউটেশনটা হয় তাকে বলা হয় পয়েন্ট মিউটেশন বা ফ্রেম শিফট মিউটেশন। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে যে পয়েন্ট মিউটেশন বা ফ্রেম শিফট মিউটেশন, এটা কিন্তু আমাদের অটোজমেও হয় এবং সেক্স ক্রোমোজোমে হয়। কারণ দু ক্ষেত্রেই আমাদের ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, জিনের মধ্যে তো নিউক্লিওটাইড থাকছে, দু জায়গাতেই হবে, অটোজমেও হবে এবং আমাদের সেক্স ক্রোমোজোমও কিন্তু হবে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে কি বলছি, আমাদের এই যে পয়েন্ট মিউটেশন, তো এই যে আমাদের পয়েন্ট মিউটেশন, এটা কি হয়? আমাদের অটোজমেও হয়, নটোজমেও হতে পারে, বা সেক্স ক্রোমোজোমেও কিন্তু হতে পারে। বুঝতে পারলে? যদি অটোজমে যদি হয়, যদি অটোজমে পয়েন্ট মিউটেশন যদি হয়, তাহলে কি কি রোগ দেখা যাবে? এক্ষেত্রে হবে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া এবং অ্যালবিনিজম। মানে আরো রোগ হয়, কিন্তু তোমরা এই দুটো জেনে রাখো, তোমাদের যে বই সেখানে কিন্তু থ্যালাসেমিয়া সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আরেকটা হচ্ছে অ্যালবিনিজম। বুঝতে পারলে? এবং দুটোই কিন্তু প্রচ্ছন্ন জিনগত রোগ, প্রকট কিন্তু নয়। হ্যাঁ, তোমাদের ক্লাস 10 তোমরা যতগুলো রোগ পড়বে, যতগুলো বংশগতি সম্বন্ধিত রোগ পড়বে, সবগুলি হচ্ছে মেন্ডেলের যে প্রচ্ছন্ন জিনগত রোগ, মানে প্রচ্ছন্ন সম্বন্ধিত, প্রকট কিন্তু না। ঠিক আছে? তাহলে যদি প্রশ্ন করা হয় যে থ্যালাসেমিয়া কোন ধরনের রোগ, তো থ্যালাসেমিয়া হচ্ছে অটোজম বাহিত একটি প্রচ্ছন্ন জিনগত রোগ। এবং প্রশ্নটা কিন্তু দেয়, বুঝতে পারছো? থ্যালাসেমিয়া হচ্ছে একটা কি, থ্যালাসেমিয়া হচ্ছে অটোজম বাহিত একটি প্রচ্ছন্ন জিনগত রোগ। তাহলে আমরা কি দেখলাম, যে অটোজমের মধ্যে যদি কি হয়, পয়েন্ট মিউটেশন যদি হয়, তাহলে আমাদের কি কি রোগ হচ্ছে? থ্যালাসেমিয়া হচ্ছে এবং অ্যালবিনিজম কিন্তু হচ্ছে। যদি সেক্স ক্রোমোজোমের মধ্যে যদি পয়েন্ট মিউটেশন হয়, সেক্স ক্রোমোজোমের মধ্যে পয়েন্ট মিউটেশন হলে তোমাদের কি কি রোগ হতে পারে? কি কি রোগ হতে পারে মানুষের? হিমোফিলিয়া,
বর্ণান্ধতা। হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা রোগ কিন্তু হয়, বুঝতে পারলে। এবং এই যে এই দুটো রোগ হচ্ছে কি এক্স ক্রোমোজোম বাহিত। কি বাহিত? এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। বুঝতে পারলে? সেই হচ্ছে ব্যাপার। অটোজোমের মধ্যে যদি আমাদের পয়েন্ট মিউটেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? থ্যালাসেমিয়া হতে পারে বা অ্যালবিনিজম হতে পারে। তোমাদের বইয়ে থ্যালাসেমিয়া সম্বন্ধে আছে, তো আমরা এটাকেই ফোকাস করব। সেক্স ক্রোমোজোমের মধ্যে যদি পয়েন্ট মিউটেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হিমোফিলিয়া বা বর্ণান্ধতা হতে পারে। এবং হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা হচ্ছে কি, এরা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। এবং থ্যালাসেমিয়া এবং অ্যালবিনিজম হচ্ছে কি, এটা অটোজোম বাহিত কি প্রচ্ছন্ন জিনগত রোগ। তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র থ্যালাসেমিয়া সম্বন্ধে কিন্তু আলোচনা করব। নেক্সট ক্লাসে হয়তো হিমোফিলিয়া তারপরে বর্ণান্ধতা নিয়ে আমরা এই চ্যাপ্টারটা ফুললি কমপ্লিট করব। বুঝতে পারলে? তাহলে থ্যালাসেমিয়া সম্বন্ধে আমাদের আলোচনা হোক। তো থ্যালাসেমিয়া ব্যাপারে আমি প্রথমে একটা জিনিস বলে দিয়েছি, কি থ্যালাসেমিয়া হচ্ছে কি একটা অটোজোম বাহিত, কি বাহিত? অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। এটা যেন কারো মিস্টেক না হয়, বুঝতে পারলে? তো থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া কি বললাম? এ হচ্ছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। যদি লাল পেনে যদি কারো প্রবলেম হয় তোমাকে অবশ্যই জানাবা কমেন্টে, হ্যাঁ? তাহলে আমি কিন্তু পরের ক্লাস থেকে লাল পেনটা ইউজ করব না। তো থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। প্রথম পয়েন্ট আমাদের এটা সম্বন্ধে জানতে হবে। এবার যদি কারো শরীরে এই থ্যালাসেমিয়া রোগ যদি হয় তাহলে আমরা কি কি লক্ষণ তার মধ্যে দেখতে পাবো? কি কি লক্ষণ আমরা দেখতে পাবো? প্রথমত তার যে যকৃৎ মানে যেটা হবে যকৃৎ এবং যে তার যে প্লীহা, যকৃৎ এবং প্লীহার যে আকৃতি সেটা কিন্তু বেড়ে যাবে, যার ফলে তার জন্ডিস হবে, বুঝতে পারলে? এছাড়াও মানে রক্তাল্পতা হবে, মানে রক্তের ঘাটতি হবে। তো এই লক্ষণগুলো হবে, রক্তাল্পতা হবে এবং যকৃৎ এবং প্লীহার আকার কিন্তু বেড়ে যাবে, যার ফলে জন্ডিস হবে এবং তার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। কারণ কি দেখো, সব আমরা কিন্তু ডিটেলস ভাবে পড়বো। আমরা জানি যে আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা আছে, সেই লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকার ফলে কি হয়? রক্তটা আমাদের ব্লাডের কালার কেমন হয়? লাল হয়, তাই তো? আমি হিমোগ্লোবিনকে HB দিয়ে লিখছি। কি লিখছি? HB। HB মানে হচ্ছে হিমোগ্লোবিন। তো এই যে হিমোগ্লোবিন, এর কিন্তু 4টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে। এই যে হিমোগ্লোবিন, এর 4টি পলিপেপটাইডের শৃঙ্খল থাকে। দুটি থাকে হচ্ছে আলফা এবং দুটি হচ্ছে থাকে বিটা, বুঝতে পারলে? দুটি থাকে হচ্ছে আলফা এবং দুটি থাকে হচ্ছে বিটা। তাহলে টোটাল কি হচ্ছে? 4টি পলিপেপটাইডের শৃঙ্খল কিন্তু থাকে। এই যে আলফা শৃঙ্খল, এটি তৈরি হয় 141টি অ্যামিনো
অ্যাসিড দ্বারা, 141টি অ্যামিনো অ্যাসিড দ্বারা আলফা শৃঙ্খল তৈরি হয়েছে এবং বিটা শৃঙ্খল এ তৈরি হয় 146টি অ্যামিনো অ্যাসিড দ্বারা। এখানে নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই। হিমোগ্লোবিন মানে সাধারণ যে ব্যক্তি বা সাধারণ যে সুস্থ ব্যক্তি তার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনে আমরা দেখছি যে দুটো আলফা শৃঙ্খল এবং দুটি বিটা শৃঙ্খল, মানে টোটাল 4টে পলিপেপটাইডের শৃঙ্খল কিন্তু থাকছে। আলফা শৃঙ্খল 141টি অ্যামিনো অ্যাসিড দ্বারা এবং বিটা শৃঙ্খল কিন্তু কি হচ্ছে 146টি অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি। এবারে হিমোগ্লোবিন আমাদের কি করে, দেখো ব্যাপারটা বোঝো। হিমোগ্লোবিনের মধ্যে থাকে, মানে এর যে সেন্টার, এই সেন্টারে কিন্তু থাকে লোহা, এফি আয়ন থাকে। লোহা বলতে এফি আয়ন থাকে এবং এই এফি আয়ন কি করে, আমরা যে নিঃশ্বাস নিলাম তো অক্সিজেন এলো আমাদের শরীরের মধ্যে, তো এই অক্সিজেন গুলোকে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে, সেলে নিয়ে যেতে হবে, কারণ আলটিমেটলি অক্সিজেনটা আমাদের সেলকে দিতে হবে। তো এই যে কাজটা অর্থাৎ সেলের মধ্যে অক্সিজেনকে পৌঁছে দেওয়ার কাজ এটা করে হচ্ছে কে, হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনের মধ্যে থাকে কে, লোহা করে। এবার কিভাবে করে সেটা আমি আর বিস্তারিত বলছি না, তোমরা ক্লাস 11-এ গিয়ে ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেসে পড়ে নেবে। এবার থ্যালাসেমিয়া যদি কারো হয়, থ্যালাসেমিয়া যদি কারো হয় তাহলে সেটা কাকে এফেক্ট করে, এই হিমোগ্লোবিনকে কিন্তু এফেক্ট করে। এবার হিমোগ্লোবিন যদি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে হিমোগ্লোবিনের মাধ্যম দিয়ে তো অক্সিজেন গুলো আমাদের যে কোষের মধ্যে যাচ্ছে, তাহলে তখন কিন্তু হিমোগ্লোবিন যে হারে অক্সিজেন নিয়ে যাচ্ছিল কোষের কাছে সেই হারে কিন্তু আর অক্সিজেন নিয়ে যেতে পারবে না। যেমন তোমার যদি জ্বর হয় তাহলে তুমি কি সেদিন পড়াশোনা করতে পারবে, তুমি অন্যদিন যে হারে পড়াশোনা করো, যে মন দিয়ে পড়াশোনা করো সেটা আর পারবে না, তাই তো পড়তে প্রবলেম লাগবে, মাথা যন্ত্রণা করবে। তো হিমোগ্লোবিনে যদি এরকম এফেক্ট হয়ে পড়ে থ্যালাসেমিয়া দ্বারা, তাহলে সেও কিন্তু আর কি হবে না, সেরকম যে ব্লাড সে নিয়ে যাচ্ছিল, সেই যে অক্সিজেন সে নিয়ে যাচ্ছিল ব্লাডের মাধ্যমে, সেই পরিমাণ অক্সিজেন কিন্তু নিয়ে যেতে পারবে না, ফলে আমাদের শরীরে কিন্তু অক্সিজেনের ঘাটতি হবে। এছাড়া হিমোগ্লোবিনে আমরা আয়ু দেখেছি, আরবিসি যে আয়ু সেটা টোটাল কতদিন হয়, হিমোগ্লোবিন আরবিসি যে আয়ু হয় 120 দিন, তাই তো। তো সেটা কমে যাবে, সেটা কি হবে, কমে যাবে। দেখো আরবিসির মধ্যে তো হিমোগ্লোবিন থাকে, তাহলে প্রথমে আরবিসি এফেক্ট হবে, তারপরে হিমোগ্লোবিন, তারপরে হিমোগ্লোবিনের মধ্যে থাকা লোহা। তাহলে আরবিসি যদি এফেক্ট হয়ে পড়ে তাহলে আরবিসির যে একটা আয়ু, এই একটা মানুষের মধ্যে যদি অনেক পরিমাণ রোগ থাকে তাহলে সেই মানুষের যে আয়ু সেটা কমে যায়। তো আরবিসির মধ্যে যদি এই রোগ চলে আসে, এই রোগের বাহক গুলো চলে আসে বা জীবাণুগুলো যদি চলে আসে, বা ভাইরাস গুলো যদি চলে আসে, তাহলে কি হবে, আরবিসির আয়ু কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং সেটা কমে কতদিন হবে, 50 থেকে 60 দিন কিন্তু হয়ে যাবে। থ্যালাসেমিয়া যদি হয়ে যায় কাউকে, থ্যালাসেমিয়া যদি হয়ে যায় তাহলে এই এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। তার যে অক্সিজেনের যে পরিবহন ক্ষমতা হিমোগ্লোবিনের সেটা কিন্তু কমে যাবে, আর আরবিসির যে আয়ু তাও কিন্তু কমে যাবে। আর কি হবে, দেখো আরবিসি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে মানে আমাদের শরীরে যে রক্তের যে পরিমাণ সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং যার ফলে কিন্তু রক্তাল্পতা হবে। রক্তাল্পতা হবে, তার সঙ্গে সঙ্গে জন্ডিস হবে। জন্ডিসটা কেন হবে, কারণ যকৃৎ এবং যে প্লীহার যে আকৃতি সেটা কিন্তু বেড়ে যাবে, যার ফলে কিন্তু জন্ডিস হবে। বুঝতে পারলে? তো এটা হয় কি করে, এই যে আমাদের আলফা শৃঙ্খল, আলফা শৃঙ্খল এর মধ্যে কিন্তু আবার দুই ধরনের জিন থাকে, একটা আলফা 1 এবং একটা আলফা 2। এর মধ্যে আবার কি থাকে, একটা থাকে HbA1 জিন, এখানেও থাকে HbA1 জিন, এর মধ্যে থাকে হচ্ছে HbA2, এর মধ্যে থাকছে হচ্ছে HbA2। ক্লিয়ার? এতটুকু কারণে সেই প্রবলেম নেই। বিটা শৃঙ্খল, বিটা শৃঙ্খলের মধ্যে কিন্তু এরকম থাকে বিটা 1 এন্ড বিটা 2, এবং এদের মধ্যেও কিন্তু কি থাকে, HBB বলে কিন্তু জিন থাকে, HBB। বুঝতে পারলে? এবার যদি এই যে 4টে
চারটে যে জিন আছে, এই একটা দুটো তিন চারটে, যদি কোনো একটা জিন যদি মানে পরিবর্তন যদি ঘটে, এর মধ্যে কোনো একটা জিনে যদি মিউটেশন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের আলফা থ্যালাসেমিয়া হবে। এবং যদি কি হয়, এই যে বিটা আমাদের আছে, বিটা পলিপেপটাইড শৃঙ্খল দুটো থাকে, তো যদি কোনো কারণে এই যে দুটো জিন আছে, এই দুটো জিনের যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় বা মিউটেশন যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে আমাদের বিটা থ্যালাসেমিয়া হবে। তাহলে থ্যালাসেমিয়া আমরা দুটো কিন্তু পার্ট দেখছি, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এবং আরেকটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আজকের লেকচারটা একটু লম্বা হবে, তো কিন্তু বুঝতে হবে আমাদের, হ্যাঁ বুঝতে হবে ব্যাপারটা। দেখো আমি কি বললাম, যদি থ্যালাসেমিয়া যদি কারো হয়, তাহলে সেটা কাকে এফেক্ট করবে? আরবিসি কে। আরবিসির মধ্যে থাকছে আমাদের হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন, এই অক্সিজেন পরিবহন কিন্তু কমে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আরবিসির যে আয়ু, এই আরবিসির আয়ু কিন্তু কমে যাবে এবং সেটা কমে কত হবে? 50 থেকে 60 দিন। মেইনলি আরবিসি বাঁচে কতদিন? 120 দিন, তো সেটা কমে গিয়ে 50 থেকে 60 দিন কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? তো এই এবং তাছাড়া আমরা কি বললাম, রক্তাল্পতা হবে। আরবিসি এফেক্ট হচ্ছে মানে কি? আরবিসি এফেক্ট হচ্ছে মানে কি? তার ব্লাডের কে এফেক্ট করছে পুরোপুরি, তার ব্লাড কিন্তু ধীরে ধীরে শরীরের মধ্যে কমে যাবে, বুঝতে পারলে? যার ফলে রক্তাল্পতা হবে এবং যকৃৎ এবং প্লীহার যে আকৃতি সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা এখানে ছিলাম। আমরা দেখলাম কি যে থ্যালাসেমিয়া দুই ধরনের হয়, আলফা থ্যালাসেমিয়া আর হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। বোঝা গেল? তো এই যে আমরা বললাম যে আলফার মধ্যে আবার যে দুটো গ্লোবিন পড়ে থাকছে, তো যদি কোনো কারণে যদি এই যে চারটে আমাদের কি বললাম জিন, HPA1, HbA1, HbA2 এবং HbA2, এরা যদি এফেক্ট হয়ে যদি এদের মিউটেশন যদি হয়, এদের যদি মিউটেশন যদি হয়, ধরে নাও এটার মিউটেশন হয়ে গেছে, তাহলে কিন্তু আলফা থ্যালাসেমিয়া হবে। কোনো একটা জিনের যদি মিউটেশন হয়, তাহলে সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া কিন্তু হবে। এবং এক্ষেত্রে যদি কোনো একটা জিনের যদি মিউটেশন যদি হয়ে যায়, তাহলে বিটা থ্যালাসেমিয়া হবে। অর্থাৎ আলফা শৃঙ্খলের গন্ডগোল হলে বা আলফা শৃঙ্খলে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে হবে আলফা থ্যালাসেমিয়া। বিটা শৃঙ্খলে কোনো পরিবর্তন হলে, কোনো মিউটেশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে বিটা থ্যালাসেমিয়া। এই হচ্ছে আমাদের ফান্ডা, বুঝতে পারলে? টাফ কিছু নেই, কঠিন কিছু নেই, ঠিক আছে? তো এবার আমরা আলফা থ্যালাসেমিয়াটা স্টার্ট করব। তার আগে আমরা বলে দিই যে আমরা দেখলাম কি যকৃতের এবং প্লীহার যে আকৃতি সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তো যকৃৎ এর আকৃতি বৃদ্ধি পায় এবং প্লীহা এর আকৃতি কিন্তু বৃদ্ধি পায়, এবং যার ফলে আমাদের জন্ডিস বা পান্ডু রোগ যাই বলি এটা কিন্তু হয়। তো যকৃতের যে আকার বৃদ্ধি একে বলা হয় হেপাটোমেগালি, ঠিক আছে? যকৃতের যদি আকার বৃদ্ধি হয়, তো একে বলা হয় হেপাটোমেগালি। এবং প্লীহার আকৃতি বৃদ্ধি হলে বলা হয় স্প্লিনোমেগালি, বুঝতে পারলে? তো এই প্রবলেম কিন্তু হয় থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। আমাদের আলটিমেটলি রক্তের কিন্তু শরীরে কমে যায় এবং রক্তের কমে যাওয়ার ফলে কিন্তু এত এত প্রবলেম কিন্তু দেখা যায়। থ্যালাসেমিয়াকে কিন্তু বলা হয় মেডিটেরেনিয়ান অ্যানিমিয়া। কি বলা হয়? মেডিটেরেনিয়ান অ্যানিমিয়া। কি বললাম একে? মেডিটেরেনিয়ান অ্যানিমিয়া, অনেক নাম আছে, বুঝতে পারলে? এর অনেক নাম আছে। বা একে হিমোলাইটিক অ্যানিমিয়া বলা হয়। কি বলা হয় একে? একে বলা হয় হিমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে?
আচ্ছা চলো এবার আমরা আলফা থ্যালাসেমিয়াটা স্টার্ট করি। তো আলফা থ্যালাসেমিয়া, তো আলফা থ্যালাসেমিয়া আমরা কি বললাম যে আলফা শৃঙ্খলে যে জিনগুলো আছে তাদের যদি কোনো মিউটেশন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আলফা থ্যালাসেমিয়া হবে, অর্থাৎ আলফা শৃঙ্খলের ত্রুটি। বুঝতে পারলে তাহলে কি হচ্ছে, এটা কেন হচ্ছে যে আলফা শৃঙ্খলে আমাদের ত্রুটি যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আলফা থ্যালাসেমিয়া হবে। এবার এই যে আলফা থ্যালাসেমিয়া এর কিন্তু অনেক টাইপস হয়। প্রথমত হতে পারে যে আলফা থ্যালাসেমিয়া মেজর, যেটা চার ধরনের হয়। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মেজর, একটা হচ্ছে হিমোগ্লোবিন এইচ রোগ, আলফা থ্যালাসেমিয়া ট্রেট এবং আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট। বুঝতে পারলে তাহলে কি বললাম, ওটা আলফা থ্যালাসেমিয়া মেজর, একটা হচ্ছে হিমোগ্লোবিন এইচ রোগ, আরটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া ট্রেট এবং আরটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট। বুঝতে পারলে তাহলে কি কি হচ্ছে, চার ধরনের হয়। আলফা থ্যালাসেমিয়া মেজর বা এর আরেকটা নামও আছে, একে বলা হয় হাইড্রোস্পিটালিস, একে বলা হয় হাইড্রোস্পিটালিস। আরেকটা হচ্ছে আলফা, না সরি, এটা হবে হিমোগ্লোবিন এইচ রোগ, আরেকটা হবে আলফা থ্যালাসেমিয়া ট্রেট, আরেকটা হচ্ছে লাস্ট আলফা থ্যালাসেমিয়া মেজর বা একে আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট কিন্তু বলা হয়। এই হচ্ছে আলফা থ্যালাসেমিয়া চার ধরনের। বুঝতে পারলে? এবার এটা কখন হচ্ছে, আলফা থ্যালাসেমিয়া মেইনলি যে অটোজোম, সেই 16 নম্বর অটোজোমের যে দীর্ঘবাহু বলতে আমরা পড়েছিলাম যে ক্রোমোজোমের যে বাহুটা সেটা কেমন হয়, একটু ছোট বড় হয়। ছোট বাহুটাকে বলা হয় পি এবং বড় বাহুটাকে বলা হয় কিউ। কেমন করে মনে রাখবা, প্রথমে কি আসে, প্রথমে পিও আসে, তো পি এর পর আসে কিউ, তো পর যে আসে তাকে মনে রাখবা এক্ষেত্রে বড়। বুঝতে পারলে, পরে যে আসবে তাকে মনে রাখবা একটু বড়, পি কিউ আর, তাহলে পি এর পরে আসছে কিউ, তো কিউ হবে বড় বাহু এবং পি হবে ছোট বাহু। ঠিক আছে, পি হচ্ছে স্মল এবং কিউ হচ্ছে বিগ, এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, তো 16 নম্বর যে ক্রোমোজোম, আলফা থ্যালাসেমিয়া মেইনলি কার জন্য হচ্ছে, 16 নম্বর ক্রোমোজোমের জন্য হচ্ছে। তো এই যে প্রশ্নটা কোন কত নম্বর ক্রোমোজোমের জন্য আলফা থ্যালাসেমিয়া হয়, এই প্রশ্নটা কিন্তু দেয় 16 নম্বর ক্রোমোজোম। তো এই 16 নম্বর ক্রোমোজোমের যে দীর্ঘবাহু অর্থাৎ কিউ, তো এই কিউ বাহু শৃঙ্খলে, মানে কিউ বাহুর যে আলফা শৃঙ্খল, সেই আলফা শৃঙ্খলে কি থাকে, চারটে করে থাকে। কি বললাম, চারটে থাকে, HbA1, HbA1, HbA2, HbA2, তাই তো ছিল নাকি? আলফা 1 এটা ছিল আলফা 1 এবং এটা ছিল আলফা 2 ঠিক আছে। তো এই যে চারটে জিনের মধ্যে যদি দুই এর অধিক জিনে যদি মিউটেশন বা ডিলেশন বা বিযুক্তিকরণ ঘটে, মিউটেশন বলতে মিউটেশনে আমরা দেখেছিলাম দুটো টাইপ, একটা নিউক্লিওটাইডের সংযুক্তি আর হচ্ছে নিউক্লিওটাইডের বিযুক্তির ফলে কিন্তু মিউটেশন হয়, কি তাই তো? তো দেখো
তো দেখো এই যে আমাদের কি আছে এখানে বললাম যে 16 নাম্বার ক্রোমোজোম, এই 16 নাম্বার ক্রোমোজোমের 16 নাম্বার ক্রোমোজোমের অর্থাৎ এক কথায় অটোজোম, এই অটোজোমের দীর্ঘবাহু অর্থাৎ কিউ বাহু, এই কিউ বাহুর আলফা শৃঙ্খলে এই যে 4টে জিন থাকবে, প্রত্যেকের ক্ষেত্রে থাকবে 4টে জিন। তো যদি কোনো কারণে 2 এর অধিক, মানে ধরে নাও HbA1 HbA1 এবং এই ক্ষেত্রে ধরে নাও এই HbA2 টা এফেক্ট হয়ে গেছে, 2 এর বেশি কিন্তু হবে। বা ধরে নাও যদি 4টে যদি মানে ডিলিট হয়ে যায়, 4টে যদি এখান থেকে ডিলিট হয়ে যায়, অর্থাৎ 16 নম্বর ক্রোমোজোমের এই যে কিউ বাহু, এই কিউ বাহুর আলফা শৃঙ্খলে যে 4টে জিন আছে, এই 4টে জিন যদি ডিলিট হয়ে যায় বা ধরে নাও 3টে জিন যদি ডিলিট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আলফা থ্যালাসেমিয়া মেজর বা হাইড্রক্স ফিটালিস কিন্তু হবে। আর যদি একটি বা দুটি জিন যদি ডিলিট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট বা আলফা থ্যালাসেমিয়া ট্রেট, এই রোগগুলো কিন্তু হবে। বুঝতে পারলে কি সিম্পল ব্যাপার। যদি 2 বা 2 এর অধিক, ধরে নাও এটা এবং এটা বা 4টে হয়ে গেছে বা 3টে ডিলিট হয়ে গেছে, বা মানে কথা হতে হবে 2 এর অধিক, 3টে হতে পারে বা 4টেও হতে পারে। তো এই যে 3টে জিন বা 4টে জিন যদি ডিলিট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের আলফা থ্যালাসেমিয়া মেজর বা হাইড্রক্স ফিটালিস হবে। এবং যদি দুটো জিন বা একটি জিন যদি ডিলিট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আলফা থ্যালাসেমিয়া গ্রেড বা আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট কিন্তু হবে। বুঝা গেল? তো এই হচ্ছে আমাদের আলফা থ্যালাসেমিয়ার ব্যাপার। প্রশ্ন যেটা দেয় সেটা হচ্ছে, মানে এত ডিটেইলস তোমাদের লাগবে না, শুধু মনে রাখবা যে আলফা থ্যালাসেমিয়া 16 নাম্বার ক্রোমোজোমের ফলে কিন্তু হয়। 16 নম্বর ক্রোমোজোমে যদি কোনো প্রবলেম হয়, কোনো ত্রুটি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলফা থ্যালাসেমিয়া হতে পারে। বোঝা গেল? আচ্ছা, এবার স্টার্ট হবে আমাদের কি, বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। তো দেখো বিটা থ্যালাসেমিয়া কি হচ্ছে, বিটা থ্যালাসেমিয়া কি হচ্ছে আমাদের, এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 4টে নেই, এক্ষেত্রে আমাদের দুটো থাকে, এক্ষেত্রে আমাদের দুটো থাকে। একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মেজর, বুঝতে পারলে? বা আরেকটা নামের আছে, একে বলা হয় কুলির অ্যানিমিয়া, একে বলা হয় কুলির অ্যানিমিয়া। বুঝতে পারলে? একটা কি দেখলাম আমরা, বিটা থ্যালাসেমিয়া মেজর, যাকে বলা হচ্ছে কুলির অ্যানিমিয়া। আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া, আরেকটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মাইনর। তো আমরা দেখেছিলাম কি, যে আমাদের যে বিটা ছিল, তো বিটা 1 আর একটা ছিল বিটা 2, তো এদের মধ্যে আমাদের কি ছিল, আমাদের দেখেছিলাম HBB কিন্তু জিন ছিল, তাই তো? HBB জিন ছিল, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। তো কোনো কারণে 11 নম্বর যে ক্রোমোজোম, বিটা থ্যালাসেমিয়া কার জন্য হয়? বিটা থ্যালাসেমিয়া হয় 11 নম্বর ক্রোমোজোমের জন্য। আমরা দেখলাম যে আলফা থ্যালাসেমিয়া হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম, বিটা থ্যালাসেমিয়া হচ্ছে 11 নম্বর ক্রোমোজোমের জন্য। তো এই যে 11 নম্বর ক্রোমোজোম, এক্ষেত্রে আমাদের কি দেখবো আমরা, ক্ষুদ্র দেখবো অর্থাৎ পি বাহু।
বুঝতে পারলে? তো 11 নম্বর ক্রোমোজোম জোড়ায় যে ক্ষুদ্র বাহু, এই ক্ষুদ্র বাহুতে এই যে আমরা কি দেখছি বিটা শৃঙ্খলে আমরা দেখছি কি দুটো জিন আছে, HBB আর HPV। তো যদি কোনো কারণে দুটোই আমাদের কি হয়ে যায়, দুটো যদি মিউটেশন যদি হয়ে যায়, অর্থাৎ মিউটেশন হওয়ার পরে এটা কি হবে, ধরে নাও এরকম হলো, আমি এরকম সাইন দিচ্ছি, তো দুটোই যদি আমাদের কি হয়ে যায়, মিউটেশন যদি এদের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে বিটা থ্যালাসেমিয়া মেজর বা কুলির অ্যানিমিয়া কিন্তু আমাদের হবে, মানে মানুষের ক্ষেত্রে। এবং ধরে নাও একটা আমাদের মিউটেশন ঘটলো, একটা জিনের মিউটেশন ঘটলো, কিন্তু অপর যে আমাদের এই যে জিনটা এর ধরে নাও মিউটেশন ঘটেনি, একটার ঘটেছে আর একটার ঘটেনি, সেক্ষেত্রে আমাদের হবে থ্যালাসেমিয়া, অর্থাৎ বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া বা বিটা থ্যালাসেমিয়া মাইনর কিন্তু হবে। হতে পারে ধরে নাও এর হলো না, ঠিক আছে, যে কোনো একটা বিয়ের হবে, যদি দুটোরই যদি মিউটেশন ঘটে যায় তাহলে সেক্ষেত্রে হবে থ্যালাসেমিয়া মেজর, যেটা খুবই ভয়ঙ্কর, বা কুলির অ্যানিমিয়া হবে। আর যদি একটার মিউটেশন ঘটে এবং আরেকটা যদি মিউটেশন না ঘটে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া বা বিটা থ্যালাসেমিয়া মাইনর কিন্তু হবে। বোঝা গেল? দুটোরই হলে মেজর, আর যদি একটার হবে এবং আরেকটা যদি মিউটেশন না ঘটে, তাহলে সেক্ষেত্রে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট বা থ্যালাসেমিয়া মাইনর। মাইনর থ্যালাসেমিয়া যদি কারো হয় তো খুব একটা ভয়ের কিছু নেই, কিন্তু যদি মেজর থ্যালাসেমিয়া যদি হয়ে যায় তাহলে কিন্তু একটু ভয়ের ব্যাপার আছে। তো এক্ষেত্রে বারবার রোগীকে কিন্তু রক্ত দিতে হয়, যদি তার শরীরে রক্তের অভাব পড়ে, রক্তাল্পতা হয়, তার জন্য কিন্তু রোগীকে বারবার রক্ত দিতে হয়, যার ফলে তার শরীরে কিন্তু লোহার মাত্রা কিন্তু বেড়ে যায়। বিভিন্ন যে অঙ্গ তার যে শরীরে যে অঙ্গগুলো আছে, যকৃৎ হোক, প্লীহা হোক, পাকস্থলী হোক, বিভিন্ন জায়গায় কিডনি, তো এই ধরনের জায়গাতে কিন্তু কি হবে, লোহা কিন্তু জমে যাবে, যেহেতু বারবার রক্ত দিতে হচ্ছে। রক্তের হিমোগ্লোবিনের মধ্যে আমাদের Fe আয়ন আছে, তাই তো? তো এই হচ্ছে আমাদের আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। এত ইতিহাস তোমাদের মনে রাখা দরকার নেই, মনে রাখবে যে আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোমের জন্য হয় এবং বিটা থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোজোমের জন্য কিন্তু হয়। আমি তোমাদের জানার জন্য বললাম যে কি করে হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া কি করে হচ্ছে, বুঝতে পারলে? মেন ব্যাপার হচ্ছে যে আলফা শৃঙ্খলে যদি কোনো ত্রুটি হয় আলফা থ্যালাসেমিয়া হবে, বিটা শৃঙ্খলে ত্রুটি হচ্ছে বলে বিটা থ্যালাসেমিয়া কিন্তু হচ্ছে। ক্লিয়ার? এবার আমরা একটু ক্রস গুলো দেখব। আর বিটা থ্যালাসেমিয়া সম্বন্ধে আমি যেটা বলিনি, যে বিটা থ্যালাসেমিয়াকে বলা হয় ভূমধ্য সাগরীয় থ্যালাসেমিয়া। এবার দেখো, যদি তোমাদেরকে বলে যে কোন থ্যালাসেমিয়াকে বলা হয় কুলির অ্যানিমিয়া, তোমরা বিটা থ্যালাসেমিয়াকে বলে দেবে। কিন্তু যদি এবারে বলা হয় যে বিটা থ্যালাসেমিয়ার আবার কোন থ্যালাসেমিয়া, কোন ভাগটাকে বলা হয়, তো বিটা থ্যালাসেমিয়া মেজর। যদি সিম্পলি দেয় যে কোন থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলা হয়, তো অবশ্যই অ্যান্সার হবে আমাদের বিটা থ্যালাসেমিয়া, এটা বলা হয় কুলির অ্যানিমিয়া। কেন বলা হচ্ছে, বিজ্ঞানী কুলি আবিষ্কার করেছিলেন, বিজ্ঞানী কুলি প্রথম এই থ্যালাসেমিয়াটার মানে পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি প্রথম আবিষ্কার করেছিলেন, তার জন্য একে বলা হয় কুলি অ্যানিমিয়া। এর আরেকটা নামও আছে, একে বলা হয় এরিথ্রোব্লাস্টিক অ্যানিমিয়া। তো এই হচ্ছে আমাদের বিটা থ্যালাসেমিয়া সম্বন্ধে। এবার আমরা একটু দেখবো যে ক্রস, যে বাবা মার শরীর থেকে, বাবা মার দেহ থেকে কি করে সন্তানের দেহে এই যে থ্যালাসেমিয়া সঞ্চারিত হচ্ছে। একবার আমরা দেখবো যে বাবা হয়তো সুস্থ কিন্তু মা হচ্ছে থ্যালাসেমিয়া বাহক, বা মা হচ্ছে থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত, তো কি করে প্রভাব পড়ছে সন্তানের উপর, এই সম্বন্ধে আমরা কিন্তু দেখব। বুঝতে পারলে? আচ্ছা, প্রথমে এদিকে ক্রস করছি, লিখে নাও। টি দিয়ে হচ্ছে থ্যালাসেমিয়া, ঠিক আছে? তো প্রথম ক্ষেত্রে আমরা দেখব যে ধরে নাও আমাদের যে বাবা অর্থাৎ মেল, এটা হচ্ছে পুরুষ,
বাবা ধরে নাও সুস্থ, এদিকে লিখে দেয় এদিকে ক্যাপিটাল টি মানে হচ্ছে স্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক। ক্যাপিটাল টি স্মল টি মানে হচ্ছে এই হচ্ছে বাহক, থ্যালাসেমিয়ার বাহক। আর স্মল টি মানে হচ্ছে এ হচ্ছে আক্রান্ত। তো ধরুন না বাবা যে আমাদের সে হচ্ছে স্বাভাবিক, তার কোনো থ্যালাসেমিয়া কিন্তু থ্যালাসেমিয়া রোগ দ্বারা সে আক্রান্ত না। কিন্তু যে মা মহিলা যে সে হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক। সেক্ষেত্রে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া ছড়িয়ে পড়ার প্রভাব কতটুকু দেখো। ক্রস যদি করি তো এখানে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তারা কি দেখছি যে 50% চান্স তাদের সন্তান যারা তারা স্বাভাবিক জন্মগ্রহণ করবে, এবং 50% চান্স আমরা দেখছি যে থ্যালাসেমিয়ার তারা বাহক হবে। আক্রান্ত কিন্তু এক্ষেত্রে কেউ হবে না। এবার এটাকে একটু রিভার্স করে দাও, বাবা হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক এবং মা হচ্ছে স্বাভাবিক, তাহলে সেই ক্ষেত্রে ফলাফল কিন্তু এই একই রকম আসবে, যে 50% চান্স থাকবে যে যাদের যে সন্তান হবে তারা থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত হবে না, এবং 50% চান্স থাকবে যে তাদের থ্যালাসেমিয়ার বাহক হবে। আক্রান্ত কিন্তু এই ক্ষেত্রে কেউই হবে না, বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা দেখব দেখো ধরো বাবা এবং মা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি স্মল টি। তাহলে সেক্ষেত্রে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি স্মল টি। তাহলে দেখো 25% চান্স যে তাদের বাচ্চা হবে স্বাভাবিক, ছেলে হোক বা মেয়ে হোক, 25% চান্স যে তাদের সন্তানরা হবে স্বাভাবিক, 50% চান্স যে তাদের ছেলেরা হবে বা ছেলে হোক বা মেয়ে হোক তারা হবে বাহক, এবং 25% চান্স দেখো আক্রান্ত হওয়ার। তাহলে বাবা এবং মা উভয়েই যদি থ্যালাসেমিয়া বাহক হয় তাহলে কিন্তু দেখো আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি যে 50% চান্স তাদের সন্তানরা বাহক হবে, এবং 25% চান্স আছে যে তাদের সন্তানরা স্বাভাবিক হবে, এবং 25% চান্স যে তাদের সন্তানরা থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত হবে। তো এবার পরবর্তীকালে আমরা দেখবো যে থ্যালাসেমিয়া পরীক্ষা কি করে করতে হয়, বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার। আরো তোমরা পরীক্ষা করতে পারো যে যদি ধরে নাও বাবা যে সে ধরে নাও থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত, ফুললি থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত, এবং মা সে হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক। তো সেক্ষেত্রে আমরা রেজাল্ট আবার দেখে নিই। ধরে নাও বাবা হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত এবং মা হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক। তো এক্ষেত্রে রেজাল্ট কি আসবে, ক্যাপিটাল টি স্মল টি capital T small t দেখো রেজাল্ট দেখো 25% চান্স আমরা দেখছি যে এদের যে সন্তান তারা হবে বাহক, এবং 75% চান্স যে এদের সন্তান কি হবে, এদের সন্তান হবে আক্রান্ত। তাহলে এবার এটাকে যদি আমরা রিভার্স করে দাও, ধরে নাও ফিমেলদের মানে যে মহিলা সে যদি থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত হয় এবং বাবা যে সে যদি থ্যালাসেমিয়ার বাহক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা রেজাল্ট কিন্তু এই একই দেখতে পাবো। তাহলে অবশ্যই আমাদের কিন্তু এই যে চার্টটা কিন্তু আবার দেখতে হবে, হ্যাঁ ভালো করে কিন্তু এই যে ব্যাপারটা থ্যালাসেমিয়ার যে ক্রস এটা কিন্তু করতে দেয়, যে বাবা ধরনের থ্যালাসেমিয়া বাহক, মা থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত, তো তাদের সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার প্রভাব কতটুকু এটা
চার্টের সাহায্যে দেখাবো। তো এরকম করে কিন্তু আমাদের দেখাতে হবে। এবার আমরা দেখলাম ধরে নাও দুজনাই, বাবা এবং মা দুজনাই থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত, অর্থাৎ যে ফিমেল মেল এবং ফিমেল দুজনাই ধরে নাও থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে। তাহলে এক্ষেত্রে দেখার কিছুই নেই। বাবা এবং মা দুজনাই যদি থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত হয়, তাহলে এটা কনফার্ম যে তাদের 100% চান্স তাদের যে সন্তান এরা কিন্তু আক্রান্ত হবে। এবার অনেক প্রশ্ন জানতে পারে আপনি কি করে 25% 75% বলে দিচ্ছেন। যেমন চারটে তৈরি হচ্ছে, তো প্রত্যেকটাকে তোমরা 25 করে ধরে নেবে, 25 25 25 25 100। তো দেখো তিনটে ভাগ চলে যাচ্ছে এদিকে, তিনটে ভাগ চলে যাচ্ছে আক্রান্তের দিকে। 25 25 কত হচ্ছে 50 50 আবার 25, তাহলে 75 আমরা দেখছি আক্রান্ত। বাকি যে 25 পড়ে থাকছে এরা হচ্ছে বাহক। তো এরকম করে আমি হিসাব করছি যে 25% চান্স আছে বাহক হওয়ার এবং 75% চান্স আক্রান্ত হওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। এবং তোমরা এবার নিজেরাই এটা টেস্ট করে দেখবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, বুঝতে পারলে? তো এ হচ্ছে আমাদের আজকের ক্লাস থ্যালাসেমিয়া ব্যাপারে। আমরা যে পুরো ইতিহাস পড়লাম যে জিনগত যে রোগগুলো সেগুলো কারণ কি, দুটো কারণ দেখলাম, যেটা যদি জিনের মিউটেশন যদি হয় তাও আমাদের বংশ পরম্পরায় এই জিনগত রোগগুলো হতে পারে, বা যদি মানুষের ক্রোমোজোম সংখ্যা কোনো পরিবর্তন হয়। তো এই টপিকটা তোমাদের এই চ্যাপ্টারে নেই, মানে তোমাদের ক্লাস 10-এ নেই। তোমরা একটু হায়ার ক্লাসে উঠতেই তারপরে এই সম্বন্ধে আলোচনা করবে, ঠিক আছে? তো তারপর আমরা দেখলাম যে থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া দুই ধরনের রোগ হয়। যদি আলফা শৃঙ্খলে কোনো ত্রুটি হয় আলফা থ্যালাসেমিয়া হবে, বিটা শৃঙ্খলে কোনো ত্রুটি হলে বিটা থ্যালাসেমিয়া হবে। এদের যে মাইনর ভাগটা অতটা ভয়ের কিছু না, কিন্তু মেজর থ্যালাসেমিয়া যদি কারো হয় তাহলে কিন্তু অবশ্যই ভয়ের ব্যাপার। এই ক্ষেত্রে রোগীকে বারবার রক্ত দিতে হয়, অক্সিজেনের পরিবহন কমে যায়, কারণ হিমোগ্লোবিন আক্রান্ত হয়ে পড়ে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা জানলাম। তো অবশ্যই ক্লাস আজকের তোমাদের যদি ভালো লেগেছে লাইক দাও, কমেন্টে জানাও কোনো প্রবলেম হলে, কারণ এই যে পার্টটা হতে পারে আমি স্পিডে পড়িয়েছি, অতক্ষণে আমার কোনো জায়গায় ফল্ট হয়েছে তোমরা বুঝতে পারোনি, কমেন্টে কিন্তু জানালে একদমই কিন্তু ভুলবে না। আরেকবার আমি কিন্তু এই জিনিসটা রিপিট করে দেবো, বুঝতে পারলে? তো এবং এরকম ভিডিও এরকম ক্লাস তোমরা যদি আরো পেয়ে যাও তাই অবশ্যই বায়োলজিক্যাল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এরকম ভিডিওর জন্য অপেক্ষা করো। দেখা হচ্ছে এবার পরের লেকচারে, পরের কোনো ক্লাসে। টেক কেয়ার, গুড বাই। ভালো করে পড়ো এবং কিছুদিন পরে, কিছু মাস পরে তোমাদের টেস্টের রেজাল্ট, টেস্টের পরীক্ষা। তো অবশ্যই ভালো করে পরীক্ষা দাও। দেখা হচ্ছে এবার পরের লেকচারে।